বন্ধুরা চলে এসেছি আজকে আমাদের পরবর্তী গ্রুপ সি গ্রুপটির 10 নম্বর ক্লাস নিয়ে। তো 10 নম্বর নয়, এটা আজকে আমাদের 11 নম্বর ক্লাস। এর আগে আমাদের 10টি ক্লাস হয়ে গেছে, যা প্লেলিস্ট চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পারবে। তো চলো আজকের আমাদের প্রথম প্রশ্ন এখান থেকে শুরু হচ্ছে। ভালো লাগলে একটা সকলে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশানে দেওয়া রয়েছে। তো প্রথম প্রশ্ন রয়েছে, আলমগীর নামে পরিচিত ছিলেন কে? নিম্নের মধ্যে কে রয়েছেন আলমগীর নামে পরিচিত? রাইট অ্যান্সার আমাদের হয়ে যাবে অবশ্যই এখানে ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব তিনি কিন্তু আলমগীর নামে পরিচিত ছিলেন। শুধু আলমগীর তাই কিন্তু নয়, তিনি কিন্তু জিন্দাবীর নামেও কিন্তু পরিচিত ছিলেন। আর এখানে কিন্তু দেখে রাখবে, তিনি কিন্তু যে জিজিয়া কর রয়েছে সেটাকে পুনরায় প্রতিষ্ঠিত করেছিলেন, চালু করেছিলেন। এবং ঔরঙ্গজেব তিনি কিন্তু একজন শিখ গুরুকে হত্যা করেছিলেন, যেটা হচ্ছে শিখদের নবম গুরু তেগ বাহাদুরকে কিন্তু হত্যা করেছিলেন এই ঔরঙ্গজেব। অবশ্যই ইম্পর্ট্যান্ট। পরের প্রশ্ন আছে, স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কার ছিল? অপশান 4টে রয়েছে। তো স্বরাজ আমার জন্মগত অধিকার, এটি ছিল কিন্তু আমাদের রাইট অ্যান্সার। বা গঙ্গাধর তিলকের কিন্তু ছিল স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি। এর সাথে তোমরা দেখে রাখবে যে গান্ধীজি তার উক্তি ছিল, কিন্তু তিনি কিন্তু এই উক্তিটি দিয়েছিলেন, ডু অর ডাই, এটাও দেখে রাখবে। তার সাথে দেখে রাখবে যে গান্ধীজির যে আমাদের রাষ্ট্রীয় যে গুরু ছিলেন, অবশ্যই যে রাজনৈতিক গুরু, যার নাম কিন্তু গোপাল কৃষ্ণ গোখলে, তিনি কিন্তু ছিলেন। এবং এখান থেকে আরেকটা প্রশ্ন চলে আসে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন? সেটা কিন্তু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন। চিত্তরঞ্জন দাস ছিলেন নেতাজির, এবং এখানে কিন্তু গোপাল কৃষ্ণ গোখলে কিন্তু ছিলেন গান্ধীজির। প্রতিটা ইম্পর্ট্যান্ট। আর গোপাল কৃষ্ণ গোখলেই তিনি কিন্তু এই মহাত্মা গান্ধীকে বিভিন্ন চারিদিকে কিন্তু ঘুরে বেড়ার নির্দেশ কিন্তু দিয়েছিলেন। এবং এর সাথে দেখে রাখবে যে 9 জানুয়ারি 1915-তে কিন্তু গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন। এই জন্য এই 9 জানুয়ারি দিনটি কিন্তু প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। পরের প্রশ্ন আছে, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটি কার লেখা রয়েছে? তো অবশ্যই রাইট অ্যান্সার আমাদের হয়ে যাবে, যেটা কিন্তু মহাত্মা গান্ধী লেখা রয়েছে। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, এটি মহাত্মা গান্ধীর লেখা রয়েছে। এর সাথে মহাত্মা গান্ধীর অন্যান্য কয়েকটি পত্রিকাও রয়েছে, যেমন ইন্ডিয়ান ওপিনিয়ন রয়েছে, ইয়ং ইন্ডিয়া রয়েছে, নবজীবন রয়েছে। হরিজন নামক পত্রিকাটি তারই কিন্তু প্রকাশিত ছিল। প্রতিটা দেখে রাখবে, ইম্পর্টেন্ট রয়েছে। পরের প্রশ্ন আছে, বলা হচ্ছে আনন্দমঠ এর লেখক কে রয়েছেন? আনন্দমঠের লেখক রয়েছেন কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আনন্দমঠ উপন্যাসের রচয়িতা। পরেরটা রয়েছে, তোমাদের কিন্তু খুব একটা কঠিন কোশ্চেন হবে না, গ্রুপ সি গ্রুপ ডি লেভেল কিন্তু এইরকমই থাকবে। প্রথম মহিলা শাসক যিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন, অবশ্যই রাইট অ্যান্সার কোনটা হবে? অপশান 4টে দেওয়া রয়েছে। দিল্লির প্রথম মহিলা হিসাবে দিল্লির সিংহাসনে বসেছিলেন, যার নাম সুলতানা রাজিয়া। সুলতানা রাজিয়া তিনি 1236 থেকে শুরু করে 1240 পর্যন্ত এই 4 বছর তিনি কিন্তু রাজত্ব করেছিলেন। তিনি ইলতুৎমিশের কন্যা ছিলেন। তিনি কিন্তু একমাত্র দিল্লির প্রথম এবং শেষ সুলতান, প্রথম এবং শেষ মহিলা মুসলিম শাসক ছিলেন। পরের প্রশ্ন আছে, আচ্ছা, দিল্লি সুলতান থেকে আরও কিছু প্রশ্ন হয়, সেগুলো দেখে রাখবে। অলরেডি আমরা আমাদের চ্যানেলে ক্লাসে দিয়ে রেখেছি, এখানে কমপ্লিট কিন্তু তোমরা পেয়ে যাবে। তার সাথে দেখবে যে দিল্লি সুলতান, যেটা কিন্তু দাসবংশ থেকে শুরু হচ্ছে, কুতুবউদ্দিন আইবক দাসবংশ প্রতিষ্ঠা করেছিলেন। এবং রক্ত লৌহ নীতি, এটা কিন্তু প্রবর্তন করেছিলেন গিয়াসউদ্দিন বলবন, এটাও আসে। কুতুবউদ্দিন তিনি কিন্তু পোলো অর্থাৎ চৌগান খেলার সময় ঘোড়ার পিঠ থেকে পড়ে কিন্তু তিনি মারা যান, এটাও দেখে রাখবে, এটাও পরীক্ষায় আসে। তার সাথে দেখবে যে দুটো কিন্তু এখানে মুদ্রা রয়েছে, একটা হচ্ছে আমাদের রূপার মুদ্রা টঙ্কা এবং তামার মুদ্রা জিতল। অবশ্যই এই দুটো কিন্তু দেখে রাখবে, এই দুটো প্রবর্তন করেছিলেন কে? ইলতুৎমিশ। এবং এখানে ইকতা প্রথারও প্রবর্তন করেছিলেন কিন্তু ইলতুৎমিশ। পরের প্রশ্ন দেখি, শশাঙ্ক যে অঞ্চলের রাজা ছিলেন সেটি কোনটা? শশাঙ্ক তিনি কিন্তু গৌড় অধিপতি ছিলেন, গৌড়ের কিন্তু তিনি রাজা ছিলেন, এই গৌড়া শশাঙ্ক। পরের প্রশ্ন আছে, বলা হয়েছে পক প্রণালী ভারতবর্ষের সঙ্গে নিচের কোন দেশটির সীমানা নির্ধারণ করছে? তো অবশ্যই পক প্রণালী, পক স্ট্রেইট, যেটা কিন্তু অবস্থান করছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে। অপশান নাম্বার বি। এই ধরনের বিভিন্ন কিন্তু প্রণালীগুলি রয়েছে, যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল। যেমন ভারত এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করছে, যেটা মালাক্কা প্রণালীর মাধ্যমে। আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্য সাগরকে যুক্ত করে দিচ্ছে জিব্রাল্টার প্রণালী। এছাড়া এশিয়া এবং উত্তর আমেরিকাকে পৃথক করে দিচ্ছে ব্রেডিং প্রণালী। তার সাথে দেখে রাখবে সুয়েজ খাল, এটি কিন্তু ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে কানেক্ট করে দিচ্ছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, প্রতিটা ইম্পর্টেন্ট দেখে রাখবে। পরের প্রশ্ন আছে,
হীরাকুদ বাঁধ এটি কোন নদীর উপর দেওয়া হয়েছে? তো হীরাকুদ বাঁধ যেটা কিন্তু অবস্থান করছে উড়িষ্যার মহানদীর উপর। উড়িষ্যার মহানদীর উপর হীরাকুদ বাঁধ রয়েছে, আর এটি কিন্তু ভারতের দীর্ঘতম বাঁধ। যেটা কিন্তু হীরাকুদ বাঁধ, মহানদী উড়িষ্যায় অবস্থান করছে। এছাড়া অন্যান্য বাঁধগুলো দেখে রাখবে, যেমন তেহরি বাঁধ যেটা উত্তরাখণ্ড রাজ্যে অবস্থান করছে, ভারতের সর্বোচ্চ বাঁধ রয়েছে। এছাড়া রয়েছে ইন্দিরা সাগর বাঁধ যেটা মধ্যপ্রদেশে অবস্থান করছে। ঠিক আছে, প্রতিটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট। পরের প্রশ্ন আছে, পৃথিবীর 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল, এই উক্তিটি কি সত্য, অসত্য, আংশিক সত্য কোনটা? অবশ্যই পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, যেটা কিন্তু অবশ্যই এক্সামে আসা কোশ্চেন। এটা ডব্লিউবি, এটা হয়তো তোমাদের পিএসসির কোনো এক্সামে এসেছিল। ঠিক আছে, তো এটা কিন্তু সত্য আমাদের রাইট অ্যান্সার হবে। এবং কত পার্সেন্ট এটাও পরীক্ষায় চলে আসে। টোটাল যে ফ্রেশ ওয়াটার রয়েছে আমাদের ভারতে, যেটা টোটাল আমাদের বিশ্বের সাপেক্ষে প্রায় 4% ফ্রেশ ওয়াটার রয়েছে আমাদের ভারতে, যেটা সমগ্র বিশ্বের মধ্যে। ঠিক আছে, আর যদি জনসংখ্যার কথা বলি, জনসংখ্যা বিশ্বের হিসাবে কিন্তু আমাদের ভারতে যেটা অবস্থান করছে সেটাও কিন্তু প্রায় 16%-এর কাছাকাছি। পরের প্রশ্ন আছে, আরাবল্লী পর্বতমালা যেখানে অবস্থিত সেটা কোথায়? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে আরাবল্লী, যেটা কিন্তু একটি আমাদের ক্ষয়জাত পর্বত রয়েছে, যেটা অবস্থান করছে রাজস্থানের কাছাকাছি, রাজস্থান এবং তার আশপাশে আরাবল্লী পর্বতমালা অবস্থান করছে। আর এটি কিন্তু ভারতের প্রাচীনতম যে পর্বতমালা রয়েছে তার মধ্যে একটি, এবং এটি কিন্তু ক্ষয়জাত পর্বত, ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে এটি। এছাড়া এই যে মাউন্টেন পিকগুলো রয়েছে, যার মধ্যে সবথেকে হিমালয়ের যেটা রয়েছে, হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু মাউন্ট এভারেস্ট, যেটা কিন্তু নেপালের দিকে অবস্থান করছে। আর যদি বলা হয় যে সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বাধিক যে উঁচু পিক রয়েছে সেটা কোনটা, সেটা কারাকোরাম রেঞ্জে অবস্থান করছে K2, যেটা পাকিস্তানের দিকে অবস্থান করছে। আর আমাদের ভারতে অবস্থান করছে, যেটা কিন্তু অবশ্যই তোমরা সকলে কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দেবে, কাঞ্চনজঙ্ঘা, যেটা কিন্তু সিকিমে অবস্থান করছে ভারতের। এটা ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, তো প্রতিটা ইম্পর্ট্যান্ট রয়েছে। পরের প্রশ্ন দেখি, ভারতের 2টি পশ্চিম অভিমুখী নদীর নাম বলো। তো পশ্চিমের দিকে যে প্রবাহিত হচ্ছে ভারতের এমন 2টি নদীর নাম, সঠিক অ্যান্সার হয়ে যাবে অবশ্যই নর্মদা এবং তাপ্তি। এই দুটি কিন্তু বিন্ধ্য পর্বতের কাছাকাছি একটি গ্রস্ত উপত্যকা রয়েছে, সেখানে তার উপর দিয়ে যখন প্রবাহিত হচ্ছে, এই দুটি পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে এবং পড়ছে কোথায়? অবশ্যই আরব সাগরে পড়ছে, খাম্বাত উপসাগরের ওপর দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে পড়ছে। নর্মদার উৎপত্তি কোন জায়গা থেকে? যেটা কিন্তু মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে এর উৎপত্তি হয়েছে। এবং তাপি রিভার, যেটাও কিন্তু মধ্যপ্রদেশ থেকেই মুলতাই উচ্চভূমি থেকে এটি উৎপত্তি হয়েছে। আর দুটোই কিন্তু খাম্বাত উপসাগরের ওপর দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে পড়ছে। ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। এখানে তোমরা দুটো বই দেখতে পাচ্ছ, যেটা পিএসসি ক্লার্কশিপ মেন্সের এর জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ দুটি বই রয়েছে। একটি রয়েছে তপতি পাবলিকেশনের, অপরটি রয়েছে লীলা রয়ের। দুটোই কিন্তু 2025-এর নতুন এডিশন তোমরা দেখতে পাবে। যাদের প্রয়োজন রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বারের অর্থাৎ লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু নিয়ে নিতে পারবে অনলাইনের মাধ্যমে। এছাড়া রয়েছে রিজনিংয়ের জন্য RS আগরওয়ালের বেস্ট বই, এটি কিন্তু বাংলা ভাষায় একদম সুন্দর বই রয়েছে। সমস্ত প্রশ্ন টাইপ ওয়াইজ দেওয়া রয়েছে। সামনে যাদের WP KP রয়েছে বা রেলওয়ে এক্সামগুলি রয়েছে বা WB SSCর কোনো এক্সাম রয়েছে, গ্রুপ সি গ্রুপ ডি, তাদের সকলের জন্য রিজনিংয়ের জন্য এটা বেস্ট বই। এছাড়া ম্যাথের জন্য তো সকলেই প্রায় জানো যে সুবীর দাসের বই, যেটা কিন্তু সবথেকে বেস্ট এখনো পর্যন্ত। এই সমস্ত বইয়ের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। সামনের মাসে প্রথম সপ্তাহে আমাদের এটি রিলিজ করা হবে, যেটা স্ট্যাটিক চেকের একদম তোমাদের কিন্তু ওয়ান স্টপ সলিউশনে কাজ করবে। এই স্ট্যাটিক চেকের যে পিডিএফটি তোমরা দেখতে পাচ্ছ, সমস্ত ধরনের এক্সামের জন্য এটি একদম তোমাদের অন্যতম বই হতে যাচ্ছে, যেটি কিন্তু অবশ্যই পিডিএফ আকারে তোমরা সকলে পাবে। এখানে যে সমস্ত টপিক তোমরা দেখতে পাচ্ছ, এই সমস্ত টপিক কিন্তু এখানে কভার করা রয়েছে। একটি প্রশ্ন কিন্তু এখনও পর্যন্ত বাদ দেওয়া হয়নি। আর এখানে এখনও পর্যন্ত যে টপিকগুলো তোমরা দেখতে পাচ্ছ না, সেগুলো কিন্তু আগামী দিনে যুক্ত করা হবে। ঠিক আছে, এখনও এটা কাজ চলছে। আগামী মাসের প্রথম সপ্তাহের দিকেই তোমরা কিন্তু এটা হয়তো পেয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে 2025-এর, যেখানে প্রতি মাসের টপ 450+ কোয়েশ্চেন রয়েছে প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে। এখানে যে কোনো মাসে তোমরা নিতে পারবে। এখানে জানুয়ারি থেকে সেপ্টেম্বর 2025 পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে। যাদের প্রয়োজন রয়েছে এই নাম্বারটিতে যোগাযোগ করবে। এই নাম্বারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। আর এখানে যে কোনো মাসে তোমরা নিতে পারবে। যে কোনো মাসের জন্য ₹20 তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। আর এটা আগামী দিনে যারা WP KP কনস্টেবল বা রাজ্যের যে কোনো এক্সাম দেবে 100% এখান থেকে কমন চলে আসবে। আর যারা সামনে রেলওয়ে বা SSCর মতো এক্সাম দেবে তাদের কিন্তু 90% কমন এখান থেকেই আসবে।
সুতরাং যাদের প্রয়োজন রয়েছে তোমরা অবশ্যই নিঃসন্দেহে এই নম্বরে যোগাযোগ করবে। ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে। 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স যদি কারোর প্রয়োজন হয়, যেখানে 1200 কোশ্চেন পাবে, তার সাথে পাবে 50টি পেজের একটি জিস্ট। এই টোটালটা তোমরা 80 টাকার মধ্যে পেয়ে যাবে 2024-এর কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স। সামনে আমাদের এক্সাম রয়েছে ডব্লিউবি, কেপি, কনস্টেবল সমস্ত এক্সাম। তো অবশ্যই তোমরা যদি ইতিহাস থেকে এই পিডিএফটা যদি এখনও পর্যন্ত না নিয়ে থাকো, তাড়াতাড়ি এটা নিয়ে নাও, কারণ এখান থেকে সমস্ত ইতিহাসের প্রশ্ন এখান থেকে আসবে। এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আর আমরা ডব্লিউবিতে জানি একটাই প্রশ্ন, আমাদের একটাই পরীক্ষা রয়েছে, ওটাই মেন, ওটাই প্রিলি। তো অবশ্যই তোমরা কিন্তু সুযোগটা মিস করবে না কেউ। তার জন্য তো অবশ্যই তোমরা এই ইতিহাসে টোটাল কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি পেয়ে যাচ্ছ, যেখানে প্রাচীন ভারত, মধ্য ভারত, আধুনিক ভারত কমপ্লিট দেওয়া রয়েছে। তার সাথে শেষের দিকে দেওয়া রয়েছে ওয়ান শট টাইপের কিছু প্রশ্ন উত্তর, যেখানে কিন্তু একদম তোমরা ডাইরেক্ট ওখান থেকে কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে আমাদের রাজ্যের এক্সামের জন্য। এবং অন্যান্য আমাদের কেন্দ্র সরকারি এক্সামের জন্য এই পুরো পিডিএফটাকে তোমাদের কমপ্লিট 3 থেকে 4 বার বা ম্যাক্সিমাম যত বেশি পড়বে ততটাই উপকার হবে। সামনে আমাদের এনটিপিসির যে নতুন ভ্যাকেন্সি সেটা কিন্তু প্রকাশিত হয়েছে, এবং এখানে কিন্তু আমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট দুটোরই ফর্ম ফিল আপ বর্তমানে চলছে। যাদের প্রয়োজন রয়েছে প্রিভিয়াস ইয়ার পেপার, অবশ্যই তোমরা কিন্তু এখনও পর্যন্ত যদি না করে থাকো তাড়াতাড়ি নিয়ে নিতে পারো। এখানে কিন্তু 2020-21-এর 5000 প্লাস কোশ্চেন কিন্তু এই পিডিএফটিতে রয়েছে। টোটাল 300টা পেজ সংখ্যা রয়েছে, 5000 প্রশ্ন। একটা প্রশ্ন ইম্পর্টেন্ট কিন্তু নেই এটা কিন্তু বলা যাবে না, কারণ সবই কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। আর এটা 2020-21-এর বলা হচ্ছে, তার কারণ এখানে কিন্তু 133টা শিফটে এক্সামটা কন্ডাক্ট করানো হয়েছিল। এই পিডিএফের প্রাইস মূল্য রয়েছে যেটা কিন্তু 99। এছাড়া 2025-এর সম্প্রতি হয়ে যাওয়া এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের যে পেপারটি, যেটা সাবজেক্ট ওয়াইজ তোমরা পেয়ে যাবে, যেটারও প্রাইস 99 রয়েছে, সেটা কিন্তু তোমরা সাবজেক্ট ওয়াইজ পাবে। টোটাল 18টা টপিকে এটা ভাগ করা রয়েছে। টোটাল পেজ সংখ্যা এখানে 82 রয়েছে। যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই যোগাযোগ করবে। বাংলা ভাষায় সমস্ত পিডিএফ প্রিন্টেবল ফরম্যাট A4 সাইজে দেওয়া রয়েছে। সামনে এসএসসি জিডি 2026-এর যে ভ্যাকেন্সি সেটা কিন্তু প্রকাশিত হতে যাচ্ছে, এবং আশা করা যাচ্ছে তোমাদের ভ্যাকেন্সি 60,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি কিন্তু থাকতে চলেছে এইবার 2026-এর জিডি কনস্টেবলের কথা বলছি। সুতরাং তোমাদের প্রিভিয়াস ইয়ার পেপারটা কিন্তু অবশ্যই পড়তে হবে। তার জন্য তোমাদের কিন্তু 2024-2025 পারলে আরও বেশি কিন্তু প্রিভিয়াস ইয়ার পেপার করতে হবে। আমাদের কাছে 2024-25টি অ্যাভেলেবেল রয়েছে। 2024 এবং 25 দুটোই কিন্তু 50-50 করে প্রাইস রয়েছে। যাদের প্রয়োজন রয়েছে নিয়ে নিতে পারবে। এখানে তোমাদের শিফট ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে। প্রতিটা প্রশ্ন একদম সুন্দরভাবে আমাদের শিফট ওয়াইজ দেওয়া রয়েছে এবং প্রিন্টেবল ফরম্যাট দেওয়া রয়েছে। যাদের প্রয়োজন রয়েছে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে। এছাড়া অন্যান্য পিডিএফের মধ্যে আমাদের কাছে রয়েছে আরপিএফএসআই, সাবজেক্ট ওয়াইজ, বায়োলজি রয়েছে চ্যাপ্টার ওয়াইজ, এবং অন্যান্য পিডিএফ সমস্ত কিছু এখানে দেখতে পাচ্ছ। যার যেটা রয়েছে প্রয়োজন মতো তোমরা নিয়ে নেবে। এই নাম্বারে যোগাযোগ করবে এবং টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত থাকবে। সমস্ত ইনফরমেশন সবার আগে তোমরা এখানেই পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, ব্রহ্মপুত্রের উৎপত্তি হলো তিব্বতে, সেখানে এটি কী নামে পরিচিত? তো অবশ্যই এখানে কিন্তু উৎপত্তিস্থলে তিব্বতে, যেখানে কিন্তু ব্রহ্মপুত্রের উৎপত্তিস্থল, সেখানে এই ব্রহ্মপুত্র কী নামে পরিচিত? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে সাংকো নামে কিন্তু প্রবাহিত হয় তিব্বতে ব্রহ্মপুত্র, যেখানে তার উৎপত্তিস্থল। এবং এখানে কিন্তু বিভিন্ন উৎপত্তিস্থলগুলো জিজ্ঞাসা করা, যেমন তিব্বতে সাংকো নামে পরিচিত, অরুণাচল প্রদেশে যখন প্রবাহিত হচ্ছে তখন দিহং দিবং নামে পরিচিত, এবং এটাই আবার যখন বাংলাদেশে চলে যাচ্ছে সেটা কিন্তু যমুনা নামে প্রবাহিত হয়ে যাচ্ছে। তো প্রতিটা ইম্পর্ট্যান্ট রয়েছে, দেখে রাখবে। পরেরটা আছে, বলা হয়েছে বাক স্বাধীনতার অধিকার যার অন্তর্গত। তো অবশ্যই বাক স্বাধীনতা আমাদের মৌলিক অধিকারের অন্তর্গত। আর আমাদের মৌলিক অধিকার বর্তমানে টোটাল 6টি রয়েছে। কোন কোনগুলো রয়েছে? যেটা কিন্তু প্রথমেই রয়েছে সমতার অধিকার, 14 থেকে 18 নম্বর আর্টিকেল। স্বাধীনতার অধিকার 19 থেকে 22, শোষণের বিরুদ্ধে অধিকার 23-24 যেটা রয়েছে। এছাড়া রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28, সাংস্কৃতিক এবং শিক্ষাগত অধিকার যেটা রয়েছে 29 থেকে 30, এবং আমাদের 31 থেকে আমাদের রয়েছে 35 পর্যন্ত বা 32 নম্বর আর্টিকেল, যেটা কিন্তু অবশ্যই সাংবিধানিক প্রতিবিধানের অধিকার রয়েছে 32 নম্বর আর্টিকেলে। প্রতিটা ইম্পর্ট্যান্ট রয়েছে। পরের প্রশ্ন আছে, বলা হয়েছে স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন এটি কবে হয়েছিল? স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1951-52-তে। সুতরাং 52 কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে এখানে, যেহেতু 52-তে এটা কমপ্লিট করা হয়েছে। আর সেই সময় সুকুমার সেন কিন্তু ছিলেন চিফ ইলেকশন কমিশনার। পরের প্রশ্ন আছে, ভারতের সংবিধানের অংশ 3 অর্থাৎ পার্ট 3-এর কথা বলা হচ্ছে, যেখানে মৌলিক অধিকারের বিষয়বস্তু রয়েছে যাতে, অর্থাৎ কত নম্বর আর্টিকেলের দেওয়া রয়েছে? অবশ্যই আমরা জানি যে আর্টিকেল নাম্বার এখানে কিন্তু 12 থেকে 35 পর্যন্ত আমাদের মৌলিক অধিকার সম্পর্কে দেওয়া রয়েছে, এবং এটা পার্ট নাম্বার 3-তে রয়েছে। আর এই মৌলিক অধিকার আমরা আমেরিকার সংবিধান থেকে কিন্তু ইউএসএর সংবিধান থেকে নিয়েছি, বড় করেছি আমরা বিভিন্ন আর্টিকেল বিভিন্ন দেশের সংবিধান থেকে সেই রকম।
তো অবশ্যই দেখে রাখবে। এবং 36 থেকে 51 পর্যন্ত আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ডিপিএসপি দেওয়া রয়েছে। ডিপিএসপি অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটা কিন্তু আমরা আয়ারল্যান্ডের সংবিধান থেকে নিয়েছি, ঠিক আছে। আর 51 সাথে সাথে দেখবে 51 এ রয়েছে, যেটা কিন্তু আমরা মৌলিক কর্তব্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর মৌলিক কর্তব্য আমরা রাশিয়ার সংবিধান অর্থাৎ ইউএসএসআর সংবিধান এখান থেকে কিন্তু নিয়েছি। প্রতিটা ইম্পর্ট্যান্ট দেওয়া রয়েছে। পরেরটা কী আছে, ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদের অধীনে মৌলিক অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে একজন ব্যক্তি সরাসরি সুপ্রিম কোর্টে চলে যেতে পারে? অবশ্যই যেটা সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, আর্টিকেল নাম্বার 32কে প্রয়োগ করে আমরা ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যেতে পারি। এবং আর্টিকেল নাম্বার 226, যেটা কিন্তু অবশ্যই, যার মাধ্যমে আমরা হাইকোর্টও কিন্তু যেতে পারি। আর 226 হাইকোর্ট এবং 32 নম্বর আর্টিকেল সুপ্রিম কোর্ট, এরা কিন্তু এই আর্টিকেলের মাধ্যমে রিটও জারি করে থাকে, ঠিক আছে। দেখে রাখবে টোটাল 5 ধরনের কিন্তু রিট হয়ে থাকে। সমস্ত কিছু অলরেডি আমরা আমাদের চ্যাপ্টার ওয়াইজ যে ডিটেল ক্লাস ছিল সেখানে কিন্তু আলোচনা করেছি। পরের প্রশ্ন আছে, ভারতের সংসদ গঠিত হয় কোন কোন জিনিস নিয়ে? অবশ্যই ভারতের সংসদ যে পার্লামেন্ট, সেটা গঠন করা হয় অবশ্যই লোকসভাকে, যেটা লোয়ার হাউস, আপার হাউস রাজ্যসভা, এবং ভারতের রাষ্ট্রপতি। সুতরাং বি অপশানের সাথে সাথে এখানে রাষ্ট্রপতিও থাকতে হবে। সুতরাং অপশান নাম্বার সি আমাদের রাইট অ্যান্সার হবে। অপশান নাম্বার সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। দুটো হাউস এবং তার সাথে রাষ্ট্রপতি, এই তিনজন মিলেই কিন্তু গঠন করা হয় আমাদের ভারতের সংসদ। পরেরটা আছে কি, বলা হয়েছে সংসদের রেজলিউশন ছাড়া রাষ্ট্রপতি নিম্নোক্ত কাকে অপসারণ করতে পারেন? তো অবশ্যই কাকে রাষ্ট্রপতি অপসারণ করতে পারেন, এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে রাজ্যের গভর্নর। রাজ্যের গভর্নরকে কোনো রকম রেজলিউশন ছাড়া রাষ্ট্রপতি কিন্তু অপসারণ করতে পারেন। এটা রাষ্ট্রপতির ক্ষমতা রয়েছে। পরের প্রশ্ন দেওয়া রয়েছে যে মানবদেহে অস্থির সংখ্যা কত রয়েছে? মানবদেহে যতগুলো অস্থি রয়েছে তার মধ্যে টোটাল সংখ্যা রয়েছে 206টি। এর মধ্যে সবথেকে ছোট অস্থি রয়েছে কানের মধ্যে অবস্থান করছে স্টেপিস, এবং সবথেকে বড় অস্থি যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের হাঁটুর কাছে রয়েছে ফিমার। এটা সবচেয়ে দীর্ঘতম এবং এটা হচ্ছে সবথেকে স্টেপিস ক্ষুদ্রতম। বলা হয়েছে সাধারণ লবণের রাসায়নিক নাম কি? সাধারণ লবণ অর্থাৎ NaCl, অর্থাৎ Na সোডিয়াম Cl ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। অপশান নাম্বার বি আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আছে মিনামাটার রোগের কারণ কোনটি? মিনামাটার রোগের প্রধান কারণ অবশ্যই পারদ। পারদ মার্কারি দূষণের ফলেই কিন্তু এই মিনামাটা রোগটি হয়ে থাকে। আর মার্কারি এটি কিন্তু একটি আমাদের সাধারণ যে ঘরের তাপমাত্রায় সেটা কিন্তু তরল অবস্থায় থাকে, আর এটি কিন্তু তরল ধাতু একমাত্র যেটা রয়েছে পারদ। আর তরল অধাতু কথা বলা হলে সেটা হবে ব্রোমিন। বলা হয়েছে পরেরটা বিশ্ব উষ্ণায়নের জন্য নিম্নলিখিত রাসায়নিক দায়ী। তো অবশ্যই বিশ্ব উষ্ণায়নের জন্য কোনটি দায়ী, যার জন্য কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা, বিশ্ব উষ্ণায়ন, যেটার জন্য প্রধান দায়ী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। শুধু কার্বন ডাইঅক্সাইড এখানে কিন্তু দায়ী নয়, কার্বন ডাইঅক্সাইড আমাদের এখানে অপশান অনুসারে রাইট অ্যান্সার কার্বন ডাইঅক্সাইড হবে। এবং এছাড়া অন্যান্য যেগুলো রয়েছে যেমন ওয়াটার ভেপর রয়েছে অর্থাৎ জলীয় বাষ্প রয়েছে, ঠিক আছে, তার সাথে মিথেন রয়েছে, নাইট্রাস অক্সাইড রয়েছে, ওজোন গ্যাস রয়েছে, CFC ক্লোরোফ্লোরোকার্বন রয়েছে। এই প্রতিটাই কিন্তু গুরুত্বপূর্ণ রোল প্লে করে এই বিশ্ব উষ্ণায়নের ক্ষেত্রে। পরের প্রশ্ন আছে আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন একজন বিখ্যাত কি? অবশ্যই আচার্য প্রফুল্লচন্দ্র রায় তিনি একজন বিখ্যাত রসায়নবিদ ছিলেন। নেক্সট আছে নিম্নলিখিত একটি রক্তের গ্রুপ কোনটা? আচ্ছা, নিচের মধ্যে কোনটি একটি রক্তের গ্রুপ? তো অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে রক্তের গ্রুপ যেটা রয়েছে ও হচ্ছে একটি রক্তের গ্রুপ। আর এখান থেকে দেখে রাখবে যে এখানে দুটো কিন্তু দেওয়া রয়েছে A B, ঠিক আছে, A B এবং AB একটা হয় আর একটা হয় O, আর সবারই কিন্তু পজিটিভ নেগেটিভ থাকে, ঠিক আছে। তো এই টোটাল কিন্তু আমাদের রক্তের গ্রুপের সংখ্যা রয়েছে। আর এর মধ্যে কিন্তু সার্বজনীন দাতা অর্থাৎ সবাইকে রক্ত দিতে পারে যেটা হচ্ছে ও গ্রুপ যেটা রয়েছে সেটা কিন্তু সার্বজনীন দাতা রয়েছে, এবং সার্বজনীন গ্রাহিতা রয়েছে সেটা কিন্তু AB। পরের প্রশ্ন আছে স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন এটি কবে হয়েছিল? আমরা দেখেই নিয়েছি 1952-তে। আর এখানে দেখে রাখবে পরীক্ষায় যদি প্রশ্নটা অন্যভাবে ঘুরিয়েও দেয় যে প্রথম লোকসভা কবে
গঠন করা হয়েছে, তো এখানেও কিন্তু আমাদের রাইট অ্যান্সার অবশ্যই এই 1952ই হবে, কারণ প্রথম নির্বাচন যখন হয়েছে 1952তে কমপ্লিট হয় এবং প্রথম লোকসভা নির্বাচন মানে গঠন করা হয়েছে এই 1952তেই। পরের প্রশ্ন, বর্তমানে রাষ্ট্রসংঘের মহাসচিব কে রয়েছেন? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে, বর্তমান রাষ্ট্রসংঘের মহাসচিব রয়েছেন কে? অ্যান্টনি গুটেরেস, অপশান নাম্বার সি। এবং এখানে কিন্তু তোমরা সকলে বলবে যে ইনি কোন দেশ থেকে বিলং করছেন, আর এটা কিন্তু অলরেডি কিন্তু WBSIতে চলে এসেছে এবং আগামী দিনেও অন্যান্য আমাদের এক্সামগুলোতে কিন্তু আসতে চলেছে। আর অ্যান্টনি গুটেরেস তিনি কোন দেশ থেকে বিলং করছেন এটা তোমরা কমেন্ট সেকশানে জানাবে। পরের প্রশ্ন আছে, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার এটি কিসের জন্য দেওয়া হয়ে থাকে? অবশ্যই বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারটি। নেক্সট আছে, কন্যাশ্রী প্রকল্প উপলক্ষে নিম্নলিখিত রাজ্যকে ইউনেস্কোর পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। তো অবশ্যই আমরা জানি যে আমাদের কন্যাশ্রী প্রকল্প, যেটা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রয়েছে, যেটা ইউনেস্কোর পক্ষ থেকে একটি পুরস্কারও পেয়েছে। এবং তোমরা কমেন্ট সেকশানে, আচ্ছা আমি বলে দিচ্ছি, কন্যাশ্রী যেটা প্রকল্প এটা কত সালে চালু হয়েছিল? সাল 2013তে কিন্তু এই কন্যাশ্রী প্রকল্পটি এটা কিন্তু স্টার্ট হয়েছিল। পরের প্রশ্ন আছে, বলা হয়েছে রাষ্ট্রসংঘের দিবস এটি কবে পালন করা হয়? অবশ্যই রাষ্ট্রসংঘ দিবস যেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ এটা এস্টাবলিশড হয়েছিল 24শে অক্টোবর 1945-এ। এই জন্যই কিন্তু সম্মিলিত জাতিসংঘ দিবস বা রাষ্ট্রসংঘ দিবস যেটা কিন্তু 24 অক্টোবরই কিন্তু পালন করা হয়ে থাকে। এটার হেডকোয়ার্টার নিউ ইয়র্কের নিউ ইয়র্ক সিটিতে হেডকোয়ার্টার রয়েছে। পরের প্রশ্ন আছে, বলা হয়েছে ONGC সংস্থাটি কিসের সাথে যুক্ত? ONGC যে সংস্থা অবশ্যই তেলের সাথে কিন্তু যুক্ত রয়েছে, এবং ONGC এর ফুল ফর্মটা কী রয়েছে? এর কিন্তু পুরো নাম যেটা রয়েছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন ONGC এর ফুল ফর্ম রয়েছে। সুতরাং তেল অনুসন্ধানের সাথে এটি যুক্ত। তো অবশ্যই যদি ভালো লাগে আজকে ক্লাসটি, 30টা কোশ্চেন ছিল, প্রতিটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট রয়েছে, আর ইজি মনে হলেও তোমাদের লেভেল কিন্তু এইরকমই থাকবে, এর থেকে লেভেল কোনো রকমভাবে কিন্তু তোমাদের উপরে যাবে না। এই লেভেলে কিন্তু পরীক্ষায় আসবে, আর এই প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। অবশ্যই ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে রাখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসগুলো পরপর পাওয়ার জন্য, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে তোমাদের জন্য একটা ভালো ধরনের ইম্পর্টেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে তাদের নিয়ে একটা জিস্ট আকারে তোমাদের ক্লাস দিয়ে দেবো খুব তাড়াতাড়ি। ঠিক আছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবে, সেখানে সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবার আগে সবার প্রথম তোমরা এখানেই পেয়ে যাবে। এবং এই নাম্বারটা যোগাযোগ করবে যে কোনো পিডিএফে যদি তোমাদের প্রয়োজন হয়। পিডিএফ এখানে যেগুলো রয়েছে সেগুলো আমাদের কাছে দেওয়া রয়েছে, এগুলোর মধ্যে যার যেটা প্রয়োজন সেটা তোমরা নিয়ে নিতে পারবে। কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এছাড়া এনটিপিসির জন্য প্রিভিয়াস ইয়ার রয়েছে, জিডির জন্য প্রিভিয়াস ইয়ার রয়েছে, বায়োলজি রয়েছে, ইতিহাস রয়েছে। ইতিহাস তো একদম কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি, এর বাইরে কোনো কিছু কোয়েশ্চেন আসবে না কোনো পরীক্ষাতেই। ঠিক আছে, তো স্ট্যাটিক জিকেও তোমাদের জন্য রেডি করা হচ্ছে, যেটা একদম তোমাদের সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট, যেটা SSC, রেলওয়ে, রাজ্যের এক্সাম সবাইকে মাথায় রেখে এটা রেডি করা হচ্ছে স্ট্যাটিক জিকে। এছাড়া ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক পেয়ে যাবে যে কোনো বই, যে বইগুলো তোমাদের রয়েছে ম্যাথ, জিআই বা আমাদের যে ক্লার্কশিপ রয়েছে, যার মেন্স এক্সাম রয়েছে তাদের জন্য যে বইগুলো রেকমেন্ড করা রয়েছে সেগুলো ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে নিতে পারবে। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি, ধন্যবাদ।